দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শীতে হৃদরোগীদের করণীয়, এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কুমার চৌধুরী, কনসালটেন্ট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। ডাক্তার অর্ণব, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। ধন্যবাদ সিদ্রা। যেটা বলছিলাম, শীতকালে আসলে নানান রোগের প্রাদুর্ভাব কিন্তু বৃদ্ধি পায়, তেমনই হৃদরোগীদের ক্ষেত্রে ব্যতিক্রম নয়। একটু জানতে চাচ্ছি প্রথমে যে হৃদরোগী যারা আক্রান্ত বা নানান রকমের হৃদরোগে যারা আক্রান্ত রয়েছেন, শীত চলে আসলে তারা আসলে কি বিষয় নিয়ে সতর্ক হবেন? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। শীতকাল হৃদরোগীদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে কয়েক ক্যাটাগরির রোগীদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ শীতকালে বিশেষ করে হার্ট অ্যাটাকের প্রাদুর্ভাব বা ইসকেমিক হার্ট ডিজিজের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। এটা কিছু কারণ আছে, এটা আমি হয়তো পরবর্তী অংশে বলবো। তো যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, সর্বপ্রথম বেশি বৃদ্ধি পায় ইসকেমিক হার্ট ডিজিজ। এখান থেকে অ্যানজাইনা পেক্টোরিস বা বুকে ব্যথা হতে পারে, অথবা হার্ট অ্যাটাকের পরিমাণ অনেক বেড়ে যায়। গরমের সময় হার্ট অ্যাটাকের পরিমাণ বাড়ে, কিন্তু শীতে আরও বেশি পরিমাণ বেড়ে যায়। এবং বিশেষ করে যাদের হার্টে কোনো ছিদ্র রয়েছে বা হার্টের ভালভে কোনো সমস্যা রয়েছে, তারা যদি একটা স্টেবল কন্ডিশনে থাকে, হঠাৎ করে কিন্তু শীতকালে এটা আনস্টেবল কন্ডিশনে চলে যায়। এবং এটা কেন যায় এটা আমি পরবর্তী ধাপে আলোচনা করব। এবং বিশেষ করে যারা হার্ট ফেলিওরের পেশেন্ট, তারা কিন্তু ক্রনিক অবস্থা থেকে হঠাৎ করে অ্যাকিউট অবস্থায় চলে যেতে পারেন। এবং বিভিন্ন ধরনের অ্যারিদমিয়া, যেমন অ্যাট্রিয়াল অ্যারিদমিয়া, ভেন্টিকুলার অ্যারিদমিয়া এবং লাইফ থ্রেটেনিং কিছু কন্ডিশন অ্যারিদমিয়া, সেগুলো কিন্তু শীতের কারণে বেড়ে যেতে পারে। আচ্ছা, এটা তো সারমর্ম একটা জানতে পারলাম। তবে শীতকালে আরেকটা ব্যাপার দেখা যায়, শ্বাসকষ্ট। এবং শ্বাসকষ্ট নানান রোগের মধ্যে কিন্তু হয়ে থাকে। যারা হৃদরোগী তাদেরও হয়, যাদের সিওপিডি আছে বা লাংসের অন্যান্য সমস্যা আছে তাদেরও হয়ে থাকে। তো আমরা কিভাবে এটা ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা হৃদরোগের জন্য হচ্ছে নাকি ফুসফুসজনিত কোনো সমস্যার জন্য হচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যদি শ্বাসকষ্ট অনেকগুলো কারণে হতে পারে, তো আমরা যদি ব্রড হেডিংয়ে দুইটি কারণে ভাগ করি, তাহলে একটি হলো হৃৎপিণ্ডজনিত কারণে শ্বাসকষ্ট এবং আরেকটি হলো ফুসফুসজনিত কোনো সমস্যার কারণে শ্বাসকষ্ট। তো শ্বাসকষ্ট একই রকম হলেও কিন্তু দুটো স্পেসিফিক ক্যাটাগরির জন্য কিন্তু কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে তার কি কারণে শ্বাসকষ্ট হচ্ছে। যেমন প্রথম পয়েন্টটি হলো অনসেট অফ শর্টনেস অফ ব্রেথ। কখনই শ্বাসকষ্টটা হচ্ছে, একটা মানুষের যদি শ্বাসকষ্টটা সারাটা দিন জুড়েই অল্প অল্প করে যদি থাকে এবং শোয়ার সময় তিনি যদি ফ্ল্যাট অবস্থায় যদি কোনো জায়গায় শুয়ে পড়েন বা রেস্ট নেওয়ার জন্য যদি শন, এই শুইলে যদি শ্বাসকষ্টটা বাড়ে, তাহলে বুঝতে হবে এটি হার্টের কোনো সমস্যার কারণে শ্বাসকষ্ট। আবার দেখা যাচ্ছে যে শোয়া থেকে উঠে যদি উনি একটু বসেন বা একটু দাঁড়ান, তাহলে যদি শ্বাসকষ্টটা কিছুটা রিলিভ হয়, তাহলে বুঝতে হবে এটা হার্টের কোনো সমস্যার বা বিশেষ করে হার্ট ফেলিওরের কারণে এই শ্বাসকষ্টটা হচ্ছিল। অন্যদিকে শ্বাসকষ্টের যদি একটা সিজনাল ভ্যারিয়েশন থাকে, দেখা গেল যে শ্বাসকষ্টটা দেখা গেল যে দিনের সবসময় হচ্ছে, কিন্তু বিশেষ করে শেষ রাতের দিকে, বিশেষ করে আর্লি মর্নিংয়ে যদি শ্বাসকষ্টটা বেশি অ্যাগ্রাভেট হয় এবং এই শ্বাসকষ্টটার সাথে যদি হুইজ বা দেখা যাচ্ছে রংকাই, যেটাকে আমরা বলি যে বাঁশির মতো শব্দ হওয়া, ভেতরে যদি বাঁশির মতো একটা শব্দ হওয়ার মতো হয়, তাহলে সেটা কিন্তু মানে রেসপিরেটরি কোনো কারণে তার এই শ্বাসকষ্টটা হচ্ছে। আরও অনেকগুলো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে, সেগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ হলো যে পেশেন্ট অনেক সময় সিমটম ফ্রি পিরিয়ড কাটায়। যেমন কারো যদি অ্যাজমার কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু এটা সিজন চেঞ্জের সাথে সাথে এটা পরিবর্তন হয়। যেমন সিমটমটা প্রকাশ পায় না অনেক, কখনো কখনো সিমটম ফ্রি পিরিয়ড থাকে, মানে দেখা যাচ্ছে যে কখনো রোগীর শ্বাসকষ্টটা বেশি, কখনো রোগীর শ্বাসকষ্ট একেবারেই নেই। কিন্তু হার্ট ফেলিওরের রোগীরা কিন্তু সবসময় আপনাকে যদি শ্বাসকষ্টটা হয়ে থাকে, যেমনটা বলছিলেন, যদি শুয়ে থেকে হঠাৎ করে ওঠার পর যদি বুকে ব্যথা হয় বা শ্বাসকষ্ট, তখন কিন্তু এটা একটা অ্যালার্মিং সাইন। তো আর কি কি অ্যালার্মিং সাইন রয়েছে যেটা বুঝতে পারলে একেবারে তাৎক্ষণিক ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? না, হৃৎপিণ্ডের যে অ্যালার্মিং সাইনগুলো আছে, কারো যদি আগে থেকে রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন কেউ যদি হাইপারটেনসিভ মানে উচ্চ রক্তচাপের রোগী, অথবা ডায়াবেটিসের রোগী, অথবা দেখা গেল যে তিনি অনেক বেশি মোটা বা রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, থাইরয়েডের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, এগুলোর সঙ্গে সঙ্গে যদি হঠাৎ করে বুকে ব্যথা, সাডেন অনসেট অফ সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেন, যদি তীব্র বুকে ব্যথা যদি শুরু হয়, হঠাৎ করে তার দেখা গেল যে হঠাৎ করে তার প্যালপিটেশন হচ্ছে, বুক অত্যন্ত ধরফর করতেছে এবং তার অত্যন্ত খারাপ লাগতেছে, অথবা দেখা গেল যে তার খুব শ্বাসকষ্ট শুরু হচ্ছে এবং এটা আস্তে আস্তে দেখা গেল যে কোনো কাজের সঙ্গে আস্তে আস্তে বাড়তেছে, তাহলে কিন্তু তাকে ভর্তি হতে হবে।
আচ্ছা, ভর্তি হতে হবে বলতে হচ্ছে হৃদরোগ বা হচ্ছে কি একদম স্পেশালাইজড যে হৃদপিণ্ডের জন্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যেতে হবে। সেখানে যাওয়া মাত্র হচ্ছে একটা আমি যে ব্যাপারটা দেখেছি সেখানে যাওয়া মাত্র প্রথমে ইসিজিটা করা হয়। ইসিজিতে আপনারা আসলে কি দেখে থাকেন? ইসিজিতে আমরা সাধারণত যদি হার্টের কোনো গ্রস অ্যানোমেলিস থেকে থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি, যেমন হার্ট অ্যাটাকের অনেকগুলো ধরন রয়েছে, তার মধ্যে যদি এসটি এলিভেটেড টাইপ অফ হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ইসিজিতে সুস্পষ্টভাবে বোঝা যায়। আচ্ছা, এবং যদি হার্টে যদি কোনো অ্যারিথমিয়া হয়ে থাকে, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া অথবা অ্যাট্রিয়াল অ্যারিথমিয়া যদি হয়ে থাকে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে ইসিজিতে বোঝা যায়। একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, ফোন কলটি নিয়ে নিই, উত্তরটা আমরা বিরতির পরে এসে দিব। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশিস চাঁদপুর থেকে বলছি। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আমি স্যারের কাছে একটু জানতে চাচ্ছি, মানে আমার হার্টে 2টা স্টেন বসানো, 2013-তে একটা সেটিং হয়েছে আর একটা হইলো 2022-এ জাতীয় হৃদরোগ হাসপাতালে। তো আমি মানে ওষুধগুলা খাচ্ছি, রোসেটা 20, মেটাজিলামার, নাইট্রোকার, ইকুস্প্রিন, মোটালেক্স 80, সাসুরেল 10, আর প্রেসারের জন্য খাচ্ছি বাইজোরান 540। এই মুহূর্তে আপনি কি সমস্যা আক্রান্ত আছেন? হ্যাঁ, আমি ঠিক আছে, আমি এখন আমার সমস্যাটার কথা বলতেছি। এতদিন ভালোই ছিলাম, কিন্তু এই শীতটা আসার পরেতে মানে আমার হার্টে মানে আমার মনে হয় যে আমি কি যেন একটা গুরুতর অপরাধ করে লাইছি, অপরাধ মানে মূলক একটা কাজ করে লাইছি আমার থেকে মনে হয়। এই কথার মনে হওয়ার পরের থেকে আমার হাতটা মানে একটু করে, মানে একটু দরফর করে এই শীতটা আসার পরের থেকে। কিন্তু শীত আসার আগে কিন্তু আমি মোটামুটি ভালোই ছিলাম। আমার সমস্যাটুকু এতটুকু। জি দর্শক, আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। উত্তরের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। দর্শক, ডক্টর অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেডের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন ডক্টর অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আজ আমরা কথা বলছি শীতকালে হৃদরোগীদের করণে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার অর্ণব কুমার চৌধুরী। একজন দর্শক আমাদের সাথে বিরতির আগে যুক্ত হয়েছিলেন, উত্তরটা প্রথমে দিয়ে নি, তারপর পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। আচ্ছা, আমি প্রিয় দর্শক, আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি যে যেহেতু আপনার করোনারি আর্টারিতে 2টি স্টেন্টিং করা আছে, তো সেহেতু প্রথমে আপনার সিমটমটা আমি বুঝতে পেরেছি যে আপনার বুক ধরফর করে, যেটাকে আমরা বলি প্যালপিটেশন। এটার সঙ্গে যদি কোনো ভারী কাজ করতে গেলে যদি আপনার মানে শ্বাসকষ্ট বেড়ে যায়, বা আগে যেই কাজটা আপনি স্বাচ্ছন্দ্যে করতে পারতেন, এখন যদি সেই কাজটা করতে গেলে যদি আপনি একটুতেই হাঁপিয়ে ওঠেন, তাহলে এটাকে আমরা বলবো হার্ট ফেইলিওরের সিমটম। সুতরাং যদি হার্ট ফেইলিওরের এই সিমটম দুটি থাকে, যে অল্প কাজে হাঁপিয়ে ওঠা এবং বুক ধরফর করা অল্প কাজে, তাহলে অবশ্যই অতি দ্রুত আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং হার্টটাকে আবার পরীক্ষা করে দেখে হার্টের রিজেকশন ফ্র্যাকশন কত আছে এটা দেখে তারপর ওষুধগুলোকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, আশা করছি দর্শক আপনার উত্তর উপকৃত হয়েছেন। এবার একটু জানতে চাচ্ছিলাম, একটু আগে আপনি বলছিলেন শীতকালে আসলে কেন হৃদরোগের প্রাদুর্ভাবগুলো বেড়ে যায়, সে বিষয়ে আপনি আলোচনা করবেন। একটু উত্তরটা নিয়ে নিই, কেন আসলে হচ্ছে হৃদরোগের প্রাদুর্ভাব এই সময়টা বেড়ে যায়? খুব গুরুত্বপূর্ণ। শীতকালে যেহেতু এনভায়রনমেন্টের টেম্পারেচারটা আমাদের শরীরের তুলনায় কমে যায়, আমাদের বডি এই টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করার জন্য বডির ইন্টারনাল মেটাবলিজম বেড়ে যায়, এবং যখন মেটাবলিজম বেড়ে যায় তখন হার্ট কিন্তু তার পাম্পিং অ্যাকশনটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনও বেড়ে যায় এবং এটার কারণে হার্ট রেটও বেড়ে যায়। ফোর্স অফ কন্ট্রাকশন এবং হার্ট রেট বেড়ে যাওয়ার কারণে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং ব্লাড প্রেশার বেড়ে গিয়ে যে ব্লাড প্রেশার বাড়ার কারণে যে সমস্যাগুলো সেগুলো কিন্তু দেখা দেয়, যেমন সেখান থেকে অ্যাকিউট হার্ট অ্যাটাক, অ্যাকিউট হার্ট ফেলিওর, অ্যাকিউট স্ট্রোক, এগুলো ধরনের খারাপ দুর্ঘটনা হতে পারে। আবার অন্যদিকে দেখা যায় যে বাইরের টেম্পারেচার কম হওয়ার কারণে আমাদের বডি হিটটাকে কনজিউম করার জন্য আমাদের শরীরের যে বাইরের রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলে, যেটাকে আমরা বলি মেডিকেলীয় ভাষায় ভ্যাসোকনস্ট্রিকশন। এই ভ্যাসোকনস্ট্রিকশন যখন হয় তখন আমাদের শরীরের তাপমাত্রা বাইরে যেতে পারে না এবং আমাদের তখন হার্টের আফটার লোড বেড়ে যায়। আচ্ছা, এবং হার্ট তখন এই আফটার লোডের এগেইনস্টে পাম্প করার জন্য অনেক ফোর্সে ব্লাড পাম্প করে সাথে খাপ খাওয়ানোর জন্য এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। আবার অন্যদিকে রক্তে ফিব্রিনোজেন এবং কিছু কিছু কেমিক্যালের পদার্থ বেড়ে যাওয়ার কারণে ব্লাডটা অনেক ঘন হয়ে যায়, যার কারণে ইসকেমিক স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো কিন্তু বেড়ে যায়। আচ্ছা, তাহলে শীত আসার আগে আমরা হচ্ছে যারা হৃদরোগী রয়েছে, শীত আসার আগে তারা কি কি প্রস্তুতি নেবেন বা কি কি সতর্কতা তারা অবলম্বন করবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শীতকালে আরেকটা জিনিস কিন্তু আমাদের হয়, যে সমস্ত হৃদরোগীরা কিন্তু
কিন্তু নিয়মিত সকাল বিকাল হাঁটতেন তারা কিন্তু শীতের কারণে বাইরে যেতে পারে না, এই জন্য বাসায় কিন্তু স্টে করা হয়, অর্থাৎ তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু কমে যায়। আবার বাসায় যখন থাকা হয় তখন মুখরোচক বিভিন্ন হাই ক্যালোরি ডায়েট কিন্তু খেয়ে ফেলা হয়, এবং শীতকালে কিন্তু পিঠা পুলি পায়েস বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য বেশি খাওয়া হয় শীতের কারণে। বিভিন্ন ধরনের মাংস দিয়ে রুটি বা বিভিন্ন বিরিয়ানি এগুলো কিন্তু বেশি খাওয়া হয়। এগুলোর কারণে রক্তের কোলেস্টেরল বেড়ে যায়, রক্তে আমরা দেখা যায় বেশি সোডিয়াম কনজিউম করি, যেটার কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়, কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। এগুলোর কারণেও কিন্তু আমাদের হার্টের সমস্যা শীতকালের দিকে বেড়ে যায়। এবং আরেকটি খুব কমন জিনিস হলো কমন কোল্ড, এবং এটার থেকে কিন্তু পরবর্তীতে নিউমোনিয়া হতে পারে। বিশেষ করে নিউমোনিয়া কিন্তু আমরা কার্ডিওলজিস্ট অনেক ভয় পাই, কারণ নিউমোনিয়া যদি হয় তাহলে হার্টের যে কোনো প্রিডিসপোজিং কন্ডিশন দর্শক আমাদের জন্য আবার অপেক্ষা করছেন, উত্তরটি দিয়ে প্রশ্নটি নিনি, তারপর আবারও ফিরছি আলোচনায়। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। দর্শক দুঃখিত, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের সাথেই থাকুন, আবারও চেষ্টা করুন। এই মুহূর্তে সময় একটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেডের নিচে ছোট্ট একটি বিরতি, যমুনা টেলিভিশনের সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। কথা বলছি শীতকালে হৃদরোগীদের করণীয় নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার অর্ণব, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন দর্শক। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে সৌরভ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম সৌরভ, প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে সৌরভ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম সৌরভ, প্রশ্নটা করুন। জি, আমার আম্মু একজন ক্রনিক হার্টের রোগী। তিনি গত 2-3 বছর যাবত আর কি হার্টের অসুখে ভুগছেন। তা এই শীতকাল আসার পরে তার হঠাৎ করে বুকের বাঁ পাশে প্রচন্ড ব্যথা হচ্ছে, মানে আপনার যে বাহু দিয়ে ব্যথা হয়, তারপরে তার মাথায় প্রচন্ড ব্যথা থাকে, আর কান দিয়ে ঝিঝি পোকার মতো শন এক ধরনের আওয়াজ হয়, মানে আর প্রেসার অল টাইম হাই থাকতেছে। প্রেসার কত থাকে? পরে 140 থেকে 150, আবার 80 থেকে 90 এমন থাকে, কিন্তু তার পালস থাকে 60 থেকে 70। আপনার কোনো প্রশ্ন আছে? আমি বুঝতে পেরেছি। উনি কি হৃদরোগের জন্য কি কোনো ওষুধ খায়? জি জি, আমার সকালে আর রাতে মেটাভাস ওষুধ খান, দুপুরে খান ইকোস্প্রিন ওষুধ, এবং সকালে খান হচ্ছে প্রেসারের জন্য বিসলল 2.5। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি যে এটা হয়তো ওনার কোনো ইসকেমিক হার্ট ডিজিজ, যেটাকে আমরা এখন বলি ক্রনিক করোনারি সিনড্রোম। এই ক্রনিক করোনারি সিনড্রোমের কারণে তার হয়তো বুকে ব্যথাটা বাড়ছে, বা অন্য কোনো কারণেও হতে পারে। তো সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে আসতে হবে, এবং খুব ভালোভাবে ইভালুয়েট করে ওষুধগুলোকে পরিবর্তন করতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আশা করছি দর্শক ওনার উত্তরটি পেয়েছেন। আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে শীত আসার আগে যেমন হৃদরোগীরা আছেন, যেমন বললেন শীত আসলেই হচ্ছে এই ধরনের কিছু প্রবলেম বেড়ে যায়, তারা হচ্ছে আগে থেকে কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন? শীত আসার আগেই আমাদের যে ক্রনিক হার্টের পেশেন্টগুলো, অর্থাৎ যাদের আগে থেকে হার্টের ভালভের সমস্যা আছে, অথবা হাতে কোনো জন্মগত সমস্যা আছে, অথবা তার দেখা যাচ্ছে হার্টে রিং পরানো আছে, অথবা আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল, হার্ট ফেলিওরের রোগী, তারা আগে থেকেই কিন্তু প্রিপারেশন নেবে যে শীতের মধ্যে তাদেরকে খুব সতর্ক থাকতে হবে, কোনো কারণেই যেন তাদের লাংসে বা ফুসফুসে যেন ইনফেকশন না হয়। ফুসফুসে ইনফেকশন হলে হার্টের যে কন্ডিশনটা তার স্টেবল কন্ডিশনে ছিল, এটা কিন্তু হঠাৎ করে ফ্লেয়ার আপ করে অ্যাকিউট কন্ডিশনে গিয়ে তার অবস্থা কিন্তু মারাত্মকভাবে ডিটোরিয়েট করতে পারে। এই জন্য তাকে আগে থেকেই সতর্ক থাকতে হবে, তার যাতে ঠান্ডা সর্দি কাশি না লাগে। এই জন্যই তাকে গরম কাপড় আগে থেকে ব্যবহার করতে হবে। আবার অতিরিক্ত গরম কাপড় ব্যবহার করে যদি ভেতরে ঘেমে যায়, ঘাম বসেও কিন্তু কি ধরনের গরম কাপড়, কারণ নানান কাপড়ের ভ্যারাইটির গরম কাপড় কিন্তু রয়েছে। যাদের ফুসফুস এবং হার্টের প্রবলেম থাকে তারা কিন্তু এটা থেকে আরো বেশি ইরিটেশন বা অ্যালার্জিক জনিত প্রবলেম থাকে, এটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। তারা কি ধরনের কাপড়? সেটা অবশ্যই যে মানে আমাদের শীতের কাপড় চোপড় যেহেতু একটা সিজন চলে যাওয়ার পরে আমরা বাক্সবন্দি করে রাখি, সেগুলো বের করে ধুয়ে সুন্দর করে রোদে শুকাতে হবে, এবং সুতি কাপড় ব্যবহার করা আমি পারফেক্ট মনে করি। এবং আরেকটা জিনিস হলো ভ্যাকসিনেশন। আমাদের যে কার্ডিওলজির যে বিভিন্ন সোসাইটি রয়েছে, বাইরের দেশের ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, সব ক্ষেত্রেই কিন্তু বলা রয়েছে হার্টের যে কোনো রোগীর শীতের আগে কিন্তু আমাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন নিতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, একটু জানতে চাচ্ছি ভ্যাকসিনেশন নিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এবং যারা হৃদরোগী আছেন তারা যদি ভ্যাকসিনেশন নেন বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কিনা?
না, বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। 12 বছরের পর থেকে 65 বছর বয়স পর্যন্ত বা 65 পরেও যে কোনো রোগী নিতে পারে। 65 বছর বয়সের পরবর্তীতে যার যদি কোনো সমস্যা নাও থাকে তিনিও ভ্যাকসিন নিয়ে প্রোটেকশন নিতে এই পারেন। ভ্যাকসিনটা কোথায় গেলে এবং হচ্ছে পাওয়া এই যাবে? ভ্যাকসিনটা আমাদের যে কোনো ফার্মেসিতে, যে কোনো ভালো ফার্মেসিতে অ্যাভেলেবেল, এবং এগুলো যে কোনো কোম্পানিতে মোটামুটি ভালো, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ভ্যাকসিন নিলে তো একটু জ্বর, একটু গায়ে ব্যথা হতে পারে, তেমন কোনো খুব খারাপ বিশেষ তেমন সাইড কোনো ইফেক্ট আমরা এখন পার্শ্বপ্রতিক্রিয়া পর্যন্ত এখন পাইনি। পর্যন্ত পাওয়া যায়নি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার অর্ণব আপনাকে ডক্টরস অন কলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ সিদ্ধা, ধন্যবাদ যমুনা টিভি, এবং ধন্যবাদ অ্যারিস্টো ফার্মা লিমিটেডকে। দর্শক, এই ছিল ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেডের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।